একটা হলো যে প্রথমত আমরা যেটা জানতে চাচ্ছি যে আমরা জানি যে একটা সংসদ যখন শুরু হয়, নতুন নির্বাচিত সংসদ যখন স্টার্ট করে যাত্রা, তার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন? তার প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন এর আগে যে সংসদ ছিল সেই সংসদের যে বিদায়ী স্পিকার তিনি। এই সময় উনি যদি না থাকেন তাহলে ডেপুটি স্পিকার। তো এই কালকে যে সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে, এই অধিবেশনের সভাপতিত্ব করা নিয়ে আমরা এখনো কিছু জানি না। এখন গণতান্ত্রিক এই রীতিকে কি এই সংসদে আমরা দেখতে পাবো? এখানে আপনার কয়েকটা প্রশ্ন উদয় হয়। একটা হচ্ছে যে আপনার সংবিধানকে যদি সমুন্নত রাখতে চান, ফলো করতে চান, তাহলে পূর্ববর্তী সংসদের যে স্পিকার কিংবা ডেপুটি স্পিকার তারাই এই সংসদের এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং একজন স্পিকার নির্বাচিত হবে, তার হাতে উনি ক্ষমতা দিয়ে চলে যাবেন। এটা হচ্ছে পিসফুল ট্রান্সফার অফ লেজিসলেটিভ পাওয়ার। এটা এখন আমরা জানি যে ডেপুটি স্পিকার আপনার কারাগারে আছেন, আর যে স্পিকার যে শিরীন শারমিন চৌধুরী উনি কোথায় আছেন এটা কিন্তু গণমাধ্যম বা পত্র পত্রিকায় আমরা কোথাও দেখি না। উনি কি আহ আত্মগোপনে আছেন? উনি কি অথবা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম হয়ে আছেন? উনি কোথায় আছেন? উনি একজন ভিভিআইপি, অ্যাকচুয়ালি বাংলাদেশে উনি থার্ড পার্সন, কিন্তু এই অর্ডার অফ প্রেসিডেন্সে সেইখানে এরকম ইম্পর্টেন্ট একটা ব্যক্তি কোথায় আছেন, কি আছেন জানা যাচ্ছে না। এটা আসলেই একটা রহস্যময় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখন কে ই করবেন? যদি ওনাকে নাই পাওয়া যায় তাহলে ডেপুটি স্পিকারকে কারাগার থেকে প্যারোলে এনে বা জামিন দিয়ে উনি কিন্তু এইটাকে ই করতে পারে, প্রিজাইড করতে পারে। তারপরে কোশ্চেন থাকে যে ওনারা কি অ্যাকচুয়ালি প্রিজাইড করার জন্য রাজি হবেন কিনা, এই সংসদকে ওনারা মানেন কিনা, সেই প্রশ্ন কিন্তু এসে যায়। সুতরাং একটা মোটামুটি একটা জটিল অবস্থা দেখছে সামনে আগামী না, 24 উনি ঘন্টা। মানবেন কি মানবেন না, উনি অথবা ওনার ডেপুটি স্পিকার যারা আছেন তারা এই সংসদকে মানবেন কি মানবেন না সে প্রশ্ন তো আসবে ওনাদের কাছে অ্যাপ্রোচ করার পর। রাইট, সেই অ্যাপ্রোচ রাইট। করার মতো ঘটনা কি ঘটেছিল পর্যন্ত? আর তো ঘটার সময় কোথায়? আমরা সেটা জানি না অ্যাকচুয়ালি যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথায় আছেন। ওনার নামে মামলা আছে শুনেছি, সেই মামলায় কি উনি গ্রেপ্তার হয়েছেন না উনি পলাতক আছেন? আহ এগুলি শুরু হওয়া উচিত ছিল। এখন আমরা গণতন্ত্রের পথে আমাদের একটা নতুন যাত্রা শুরু হয়েছে। এইখানে এইসব অস্বচ্ছ প্রক্রিয়াটা ফলো না করাই উচিত, স্বচ্ছতার ভিত্তিতে করা উচিত। উনি কোথায় আছেন এটা যদি সরকার না জানে তাহলে তো এটা সরকারের খুবই বড় ধরনের দুর্বলতা। জি, আরেকটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো যে এই সংসদে আরেকটা বড় বিতর্কের বিষয় যেটা সরকারি দল এবং বিরোধী দল এদের মধ্যে দেখা যাচ্ছে, সেটা হলো যে জুলাই সনদ। এখন জুলাই সনদের ভিত্তিতেই হোক আর যে কারণে হোক, সরকারি দল আমরা জানি যে তারা মানে জামাতে ইসলামকে প্রস্তাব দিয়েছিল যে আপনারা একজন এমপির নাম দেন যাকে আমরা ডেপুটি স্পিকার বানাতে পারি। তারা নাম দেননি, বলেছেন যে জুলাই সনদ একটা প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে এটা আছে, কিন্তু বিচ্ছিন্নভাবে একটা আমরা মানবো না, সবগুলো মিলিয়েই মানতে চাই। কাজে আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তারপর আমরা ডেপুটি স্পিকারের পদ নেব। এদিকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি তো এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা মিটিং এ ছিলেন, স্বাক্ষর টাক্ষর যা করা উনি করেছেন। তিনি দেখলাম আজকে বললেন জুলাই সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ সরকার, তার সরকার জুলাই সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ। তো ওনারা তো সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নেন, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে সম্ভব, শত বাস্তবায়ন কিভাবে সম্ভব? আবার শতভাগ বলতে তারা কত ভাগকে বোঝাচ্ছে? এই প্রসঙ্গগুলি কি আসবে না? না, প্রসঙ্গগুলি তো খুবই ইম্পর্টেন্ট প্রসঙ্গ। এইখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে জুলাই সনদে যেসব আহ দফাগুলি আছে, 84টা দফা, এই 84টা দফাই উনি বুঝাতে চাচ্ছেন যে উনি উনি বাস্তবায়ন
করবেন শতভাগ। সেখানে বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়েই কিন্তু এই গন্ডগোলটা। এখন জামাত চাচ্ছে যে প্রক্রিয়াটা হবে যে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে। আর এইখানে যে সংবিধান বিশেষজ্ঞ বিশেষ করে শাহাদীন মালিক বলছেন এইসব যা কিছুই আপনারা করতে চান এইটা সংসদেই করতে পারেন 2/3 মেজরিটি নিয়ে। তো সালাউদ্দিন সাহেব যে বলছেন যে 100% করব, তারা তো করতে পারে। তারা তো ইনফ্যাক্ট বিএনপি বিরোধী দল জামাত যদি তাকে সায় নাও দেয়, তাহলে তারা জুলাই আহ, যে সনদের যে আইটেমগুলি আছে সেগুলিকে ওনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, সংবিধানের অংশ করে ফেলতে পারেন অ্যামেন্ডমেন্ট করে। সেখানে তো আমি কোনো দেখি না, বরং এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই 84টা আইটেমই কি এদের বাস্তবায়ন করা উচিত? যে স্পেশালি আপনি ধরেন বাঙালি জাতীয়তাবাদটাকে বাদ দেওয়া হচ্ছে, বাঙালি জাতীয়তাবাদ মানে জাতীয়তা হিসেবে আমরা বাঙালি, এটা বাদ দেওয়া হচ্ছে। এটা যেমন অনেকেই এটা বিরোধিতা করবেন যে বাদ দেওয়া উচিত না। আবার যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চান, অনেকে পক্ষে আছেন, আবার অনেকে বিপক্ষেও আছেন। এবং সেখানেও আছে যে এটা কি আনুপাতিক, ভোটের আনুপাতিক হবে না সিটের আনুপাতিক হবে, এটা নিয়েও বিষয় আছে। তবে এগুলি বিরাট কোনো সমস্যা না, এগুলি সংসদে আলোচনা হতে পারে, আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসতে পারে। এবং 2/3 মেজরিটি তো আছেই তাদের, তারা এটাকে পাশ করে অ্যামেন্ডমেন্ট হিসেবে। আমি কোনোই দেখি না, কোনো বিশাল কোনো সমস্যা দেখি না এই সংসদ চলার। তবে কেউ যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে তো করতেই পারে। জি, না মানে আমি বলতে চাচ্ছি সালাউদ্দিন আহমেদ সাহেব যখন বলেন যে শতভাগ বাস্তবায়ন করবেন, যদি এটা বলেন তাহলে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে উচ্চ কক্ষ যেটা বলা হচ্ছে, উচ্চ কক্ষের গঠনটা কিভাবে হবে? আমরা যে গণভোটটা দিয়েছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার যে গণভোট দিয়েছে, সেখানে গণভোটে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে উচ্চ কক্ষ গঠিত হবে পিয়ার পদ্ধতিতে, মানে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের আনুপাতিক হারে। যদি সেটা হয় তাহলে সেটার সঙ্গে তো বিএনপি কি শতভাগ ওটা পালন করবে নাকি করবে না? কারণ না, বিএনপি বিএনপি যেটা ওখানে ডিসেন্ট, বিএনপি ওইখানে তার দ্বিমত পোষণ করছে। তারা বলছে সিটের ভিত্তিতে গণভোট হবে, হয়েছে আপনার পিয়ার পদ্ধতি। না পেয়ার পদ্ধতিতে তারা রাজি না। সুতরাং এইখানে শতভাগ তারা বলতে রাজি যেটা ছিল না, তারা রাজি ছিল না, কিন্তু ছিল প্রশ্নটা না। হলো গণভোটে তো ওই কথাটা একদম উল্লেখ করা হয়েছে পিয়ার পদ্ধতি, এবং সেই গণভোটে তো বিএনপিও বলেছে হা ভোট দিতে। তাহলে এটা কি সেলফ হুম। কন্ট্রাডিকশন হয়ে গেল না? এটা বড় ধরনের সেলফ কন্ট্রাডিকশন তো আছেই একটা, যে তারা হা ভোট দিতে বলছে, হা ভোট পাশ করছে। তখন হা ভোটের যে বিষয়টা ছিল যে সংস্কার পরিষদের সদস্য শপথ নেওয়া, এই শপথ নেয় নাই। এখানে তো একটা বিষয় আছে, হয়তো তারা ভালো অ্যাডভাইস পেয়েছে, লয়ারের অ্যাডভাইস যে এটা দরকার হবে না। এখন মূল কথাটা হচ্ছে কি, মূল চেতনাটাই হচ্ছে জুলাইয়ের চেতনা, কতগুলি সংস্কার করা হয়েছে। আরো কিছু সংস্কার ওখানে হতে পারতো, যে ইলেকশনটা পিয়ার পদ্ধতিতে হবে, এটা করতে পারতো, করে নাই। আবার এটাও হতে পারতো যে রাজনৈতিক দলগুলির ভিতরের যে গণতন্ত্রের চর্চার জন্য যে প্র্যাকটিস, সেটা বাধ্যতামূলক করতে পারতো, যে অর্থাৎ প্রত্যেক 3 বছর বা 2 বছর অন্তর গঠনতন্ত্র অনুযায়ী সবার ভোটে নির্বাচিত হতে হবে অফিস বেয়ারার, দলীয় কর্মকর্তাদের। সেগুলি করে না। তারপরেও ধরুন যেসব তো বেশ কিছু জিনিস আছে ভালো, সেগুলি ইমপ্লিমেন্টেড হোক, এটা আমরা চাই। এখানে এখানে এরা যদি মানে নানাবিধ জটিলতা কেউ সৃষ্টি করতে পারে, কিন্তু সেটা হবে না, প্রজ্ঞার পরিচয় হবে না। অনেক দিন পরে আপনারা একটা সংসদ পেয়েছেন, এই সংসদের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করাটাই তো আমি মনে করি রাজনীতিবিদদের প্রথম দায়িত্ব। আহ, এই প্রথম অধিবেশন নিয়ে আরেকটা আপনার মানে বিতর্ক দেখা যাচ্ছে। সেটা হলো নিজে দলীয় যিনি চিফ হুইপ, মানে এনসিপির আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম, তিনি একটা বলেছেন, তিনি বলেছেন আজকে যে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না। মানে সংসদের প্রধান অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেওয়ার কথা, সেই ভাষণ ওনারা শুনতে যাবেন না, কারণ ওই রাষ্ট্রপতিকে ওনারা ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করছেন এবং তার ভাষণ ওনারা শুনবেন। এবং উনি এর আগেও
এই রাষ্ট্রপতিকে ইমপিচ করার দাবি তুলেছেন। তো নাহিদ ইসলামের এই বক্তব্য সম্পর্কে আচ্ছা, প্রথমত যে রাষ্ট্রপতির যে ভাষণ, এ ভাষণ তো রাষ্ট্রপতির ভাষণ না। এ ভাষণ প্রথাগত ভাবে এ ভাষণ হচ্ছে এই সরকারের ভাষণ। সরকার লিখে দেয়, উনি সেটা বেসিক্যালি পড়েন। এর বাইরে আমরা দেখি না যে নিজস্ব ভাবে কিছু বলার তার এখতিয়ার নাই, বা বলেনও না। এখন যদি ফ্যাসিস্ট বলা হয়, তাহলে এই বক্তব্যটা ফ্যাসিস্টের কাছ থেকে আসছে। ফ্যাসিস্ট বলা হচ্ছে যে সরকার, বিএনপি সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। কিন্তু আরো একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় যে এই রাষ্ট্রপতি তো একটা দুর্যোগময় সময় আপনার এই জাতিকে পার করে নিয়ে আসছে। সেইখানে আপনি দেখেন এই রাষ্ট্রপতি যদি রিজাইন করে চলে যেতেন, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো, চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু উনি দৃঢ়ভাবে আহ, উনি ওনার পোস্ট ছিলেন, এবং এখন আমরা একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করছি। ওরা কিন্তু আপনি ফ্যাসিস্টই বলেন যে আপনি সেখানে উপস্থিত থাকবেন না। আপনি যেভাবে নির্বাচিত হয়ে আসছেন, যে অধ্যাদেশটা জারি করছে নির্বাচনের জন্য, গণভোটের জন্য একটা অধ্যাদেশ জারি করছে তো রাষ্ট্রপতি, সেটাও তো ফ্যাসিস্টের অধ্যাদেশ। আপনি সেটাকে কি করবেন? আপনি কি ফ্যাসিস্টের, আপনি সংসদে থাকলেন না, যখন ভোট হবে তখন কি এই অধ্যাদেশটা বাতিল করে দিবেন? বাতিল করে দিলে তো আপনার মেম্বারশিপ এবং আপনার পার্লামেন্টই তো বাতিল হয়ে যায়। সুতরাং সবকিছু চিন্তা ভাবনা করে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও বুঝতে হবে যে যেমন ধরুন যে চিফ হুইপ যে হয়, সে 7-8 বারের এমপি হয়, 5-7 বারের এমপি হয়। এটা তো প্রথম। অ্যাকচুয়ালি জামাতের কয়জন আছে যে আগে সংসদে ছিল? বিএনপিরা বা কয়জন আছে সংসদে ছিল? এই সংসদ হচ্ছে একেবারে নতুনদের একটা সংসদ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং সেইখানে সংসদীয় যে নর্ম, যে রীতিনীতি যেগুলি চলে আসছে গত 12টা এই সংসদে, সেগুলি হয়তো এরা রপ্ত করতে এখনো পারেন নাই, পারবেন হয়তো। আমার মনে হয় এটা আলাপ আলোচনার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে আসবে। জি, আমরা এখন একটু শেষ পর্যায়ে আসতে যাচ্ছি, একটা শেষ প্রশ্নটা করতে যাচ্ছি। আজকে একটা জাতীয় দৈনিকে, মানে দৈনিক প্রথম আলোতে একটা নিউজ বেরিয়েছে, এবং ডেভিড বার্গম্যান সেই নিউজটা করেছেন। উনি একটা কথোপকথনের ভিত্তিতে একটা রিপোর্ট করেছেন। সেটা হলো এই যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর একজন প্রসিকিউটর, তিনি চট্টগ্রামের একজন এরকম আসামি সলতে করিম, সাবেক এমপি আওয়ামী লীগের, তাকে জামিন করিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা চেয়েছেন। এই মর্মে একটা রিপোর্ট, ডিটেইল রিপোর্ট বেরিয়েছে। এই যে রিপোর্টটা বেরোলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, মানে একজন প্রসিকিউটরের বিরুদ্ধে, এই ঘটনাটা আপনি কিভাবে দেখছেন, এবং এই ঘটনার মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার উপর মানুষের আস্থার একটা সংকট কি দেখা যেতে পারে? আপনার তো এই আইসিটি কোর্টের উপরে আস্থার সংকট আগেও ছিল। আপনার আওয়ামী লীগ আমলে তুহিন আফরোজ বলে একজন প্রসিকিউটর ছিল, সেও তো দেন দরবার করছে। এনএসআই যে একজন অভিযুক্ত ছিল, রিটায়ার্ড আর্মি অফিসার, তার সাথে তো করছে, সেগুলো তো রেকর্ড টেকর্ড আমরা দেখছি। এগুলি হয় কি, এইসব আদালত, যে আদালত এক্সট্রিম মেজার নেওয়া হয়, যে আদালতের আপনার এভিডেন্স অ্যাক্ট খুব পুয়ার, ইচ্ছা করলেই ছেড়ে দিতে পারে, ইচ্ছে করলেই ফাঁসি দিয়ে দিতে পারে, সেই সব আদালতে এগুলো হয়। এখানে শুধু যে এই ভদ্রলোকই করছে এটাই বা আমরা ধরি কেন? যে ওই দুর্নীতির টাকা দিয়ে তারা চলতে পারে, এবং সেই দুর্নীতিটাকে তারা অবাধ রাখার জন্য, বাধাহীন রাখার জন্য তারা সবসময় সাধারণ মানুষের সঙ্গে সেই জনপ্রতিনিধি এর মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। সেই প্রতিবন্ধকতাটা কারা? যে যিনি এমপি হন অথবা চেয়ারম্যান হন, তার যারা চেলা চামুন্ডা থাকে, তার যারা মাসলম্যান থাকে, তারা মাঝামাঝি থাকে, এবং তারা মাঝখানে এমন একটা দেয়াল তৈরি করে যে সাধারণ মানুষ তার বক্তব্য নিয়ে জনপ্রতিনিধির কাছে আসতেই পারে না। অথচ এই জনপ্রতিনিধি কিন্তু কিছুদিন আগে ভোট পাওয়ার জন্য ওই সাধারণ মানুষের দ্বারে গিয়েছিল, একবারই যায়, ভোটের আগে যায়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে ওই লোকের দ্বারে কিন্তু আর সাধারণ মানুষ আসতে পারে না। এরকম একটা অবস্থা আছে, যে কারণে সাধারণ মানুষ অনেকে জানেও না এই লোকটাকে যে আমি এমপি বানালাম তার কাজটা কি, সে জানে না। সে জানেও না এই লোকটাকে যে আমি চেয়ারম্যান বানালাম তার কাজটা কি, সে কেন চেয়ারম্যান হলো, তাছাড়া জানে না। তো এই যে একটা না জানা, অজ্ঞতাটা, এই অজ্ঞতাটা কেন? এই অজ্ঞতাটা কিন্তু ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ না জানতে পারে,
মানুষ জানলেই প্রতিবাদ করবে, মানুষ জানলেই তার অধিকারের কথা বলবে, এই জিনিসটাকে মানুষকে দূরে রাখার জন্য এই একটা প্রক্রিয়া অনেক দিন ধরে কিন্তু আমাদের সমাজে চলছে। এবং এই অচলায়তন, এই দেয়াল, এই প্রতিবন্ধকতা ভাঙতে হবে। এবং আমি আজকে যে যে কন্টেন্টটা করছি, যে বিষয়টা করছি, আমার বিষয়টা একজন লোকের আমি প্রশংসা করার জন্য করছি। আমার এই অনুষ্ঠান যারা দেখেন তারা জানবেন, আমার অধিকাংশ অনুষ্ঠানই থাকে কোনো না কোনো কিছু সমালোচনা আমি করি। মানে আমাদের চারপাশে না এত অনিয়ম, এত অবিচার, যে ওগুলি নিয়ে আসলে প্রশংসা করার সুযোগও পাই না আমি। তো তার মধ্যে আজকে হঠাৎ করে আমি প্রশংসার জন্য এই অনুষ্ঠানটা করছি। এবং সেই প্রশংসাটা করছি আমি এমন একজন ব্যক্তির, যে ব্যক্তির যে পার্টির, সেই পার্টির অনেক সমালোচনা আমি করছি, সেটা হলো এনসিপি। এনসিপির কিন্তু আমি অনেক সমালোচনা করি। এনসিপির অনেকে আমার উপর খুব দুঃখিত হন। সেই এনসিপির একজন নেতা মিস্টার হাসনাত আবদুল্লাহ, এই হাসনাত আবদুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ আমার কাছে তাকে সবসময় খুব আউটস্পোকেন এবং মানে হিপোক্রেসি নাই এই ছেলেটা আমার কাছে মনে হয়। তাকে আউটস্পোকেন মনে হয়, এবং আমার ধারণা ওনার মধ্যে হিপোক্রেসিটা নাই। যা বলেন সেটাই করার চেষ্টা করেন। তো উনি গতকালকে একটা ফেসবুকে লাইভ এসেছিলেন। উনি বোধহয় কোনো ক্লাস নেন, এরকম ক্লাসের একটা আবহাওয়ার মতো একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে উনি লাইভে এসে উনি গত 17 ফেব্রুয়ারি যে শপথ নিয়েছেন এমপি হিসাবে শপথ নেওয়ার পর উনি কি করেছেন এই কয়েকদিনে তার একটা ফিরিস্তি উনি দিয়েছেন। বিশ্বাস করেন, আমি এটা দেখে রীতিমতো অভিভূত হয়ে গেছি। উনি কি করতে পেরেছেন সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হলো ওনার ট্রান্সপারেন্সিটা। উনি যে সব খোলামেলা জনগণকে বলছেন, পাবলিককে বলছেন, এবং এই বলার জন্য, এটা যে একদিনই বলবেন তা না, এটা অব্যাহত রাখার জন্য উনি একটা ফেসবুক পেজ করেছেন, তার নাম দিয়েছেন জবাবদিহিতা। সেই জবাবদিহিতার পেজে উনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের, উনি যে এই লাইভে যেগুলি দেখিয়েছেন, যে সমস্ত গ্রাফ দেখিয়েছেন, সেই সবগুলি গ্রাফে কিন্তু আমি জবাবদিহিতার পেজে গিয়েছি, ওখানে দেখলাম সবগুলি গ্রাফের উনি দিয়ে দিয়েছেন যে কোন এলাকায় কয়টা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, কোন এলাকায় কয়টা রাস্তা হচ্ছে, কোন এলাকায় এই রাস্তাগুলো কতটুকু দূরত্ব লেন্থ হবে, এই কাজটা করতে কত টাকা খরচ হবে, এই কাজটা কোন ঠিকাদার করছে, এগুলি বলছেন। এবং বলে তারপরে আবার বলছেন যে আপনারা জনগণ আপনারা বুঝে নেবেন রাস্তা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তার মানে যে ঠিকাদার এই কাজটা করবে সেই ঠিকাদারকে উনি ওই এলাকার জনগণের কাছে কিন্তু জবাবদিহি করে দিয়েছেন। আমার কাছে আমি সত্যি বলছি, আমি অভিভূত হয়ে গেছি যে বাংলাদেশে কোনো একজন এমপি যে এই ধরনের একটা আচরণ করতে পারে, এই ধরনের ট্রান্সপারেন্সি শো করতে পারে, দেখাতে পারে যে আমি আসলে কেউ না। উনি বলেছেন যে আমি নির্বাচনের আগে বলেছিলাম যে বিনা পয়সায় ভোট দেবেন এবং বিনা পয়সায় সেবা নেবেন। আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের কোনো পয়সা দিইনি। এখন আমি আপনাদেরকে যে সেবাটা দেব, এই সেবাটা আপনি কোনো পয়সা ছাড়াই নেবেন। এই যে কথা বলার সাহস, এটা কিন্তু সাহস লাগে। আপনি আমার কাছ থেকে সেবা নেবেন এবং এই জন্য আমাকে কোনো পয়সা দেবেন না, এই যে বলা, এই যে বলতে পারার যে সাহসটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি এটা আমাদের এমপিদের জন্য একটা খুব জরুরি বিষয় বটে। দেখুন, উনি যে খালি এগুলি বলেছেন তাই না, উনি ব্যাপারটা বুঝিয়েছেন, ডিটেল একদম গ্রাফিক্যালি বুঝিয়েছেন যে যখন উন্নয়ন কর্মকাণ্ড হয়, উন্নয়ন কর্মকাণ্ডগুলো কে করে, কারা করে। এই যে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিইডি, পিআইও, এদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা, এবং এরা কে কোন কাজটা করে, এটাও কিন্তু উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যাতে নাকি মানুষ বুঝতে পারে যে কোন কাজের জন্য, কোন কাজ হওয়ার জন্য অথবা কোন কাজ না হওয়ার জন্য আমরা কার কাছে যাব, কাকে জিজ্ঞাসা করব, এটা যেন মানুষ বুঝতে পারে। উনি একই সঙ্গে, আমার কাছে যেটা মনে হয়েছে, উনি একই সঙ্গে সমস্ত জনগণকে কিন্তু ওনার সঙ্গে উনি নিয়ে নিয়েছেন। এটা একদম একদম নতুন একটা বিষয়। আমি এর আগে কখনো এরকম দেখিনি। এর আগে কোনো এমপিকে, কোনো সংসদ সদস্যকে এতটা ট্রান্সপারেন্ট হতে আমি আগে দেখিনি। আগে ভাবখানা এমন ছিল কি, এমপি সাহেবের লোক জমিদার টাইপের লোক, উনি আমাদের কিছু দয়া করে দেবেন, সেটা আমরা গ্রহণ করে মুগ্ধ হব। উনি একটা ব্রিজ করে দিবেন, পরে বলবেন না কেন ওখানে আমি ব্রিজ করে দেইনি। আর ওটা তো আপনি ব্রিজ করে দেননি, ওটা তো জনগণের অর্থে, ওটা যে জনগণের পাওনা, প্রাপ্য। আপনি কেবল এটার জবাব দিয়ে দেওয়ার জন্য আপনি কেবল ছিলেন এখানে আপনার কোনো ক্রেডিট নাই। আপনি বরং চুরি করেছেন, আপনি চুরি করেছেন, এত কম চুরি করেছেন, এত বেশি চুরি করেছেন, কিন্তু কাজটা জনগণের। এই জনগণের এই ব্রিজটা করে দেওয়ার জন্যই আপনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ জনগণের কাছে। আপনি জনগণের মালিক না, আপনি জনগণের সেবক। ঠিক এই কথাটাই
আমি হাসনাত আবদুল্লাহর মুখে উচ্চারিত হতে শুনলাম যে উনি এখানে সেবা করতে এসেছেন, কিছু নিতে আসেননি। বিশেষ করে আমি কিন্তু এই ইয়াংদের মধ্যে এই ধরনের আচরণে আশা করেছিলাম। এবং হাসনাত আবদুল্লাহ সেটা দেখে দেখেন, একটা কথা আমি বলি, এই যে কাজগুলি করার পাশাপাশি উনি যে জনগণের যে কি জনগণের যে একটা দায়িত্ব আছে, উনি কিন্তু এটাও উল্লেখ করলেন। যেমন রাস্তার পাশে কেউ পুকুর বানায়, পুকুর বানানোর পরে রাস্তাটা এসে পুকুরে পাড় বানায় ফেলায়, তারপরে পুকুরে যখন বর্ষাকাল হয় তখন পুকুরের কারণে রাস্তার ভাঙে, এই যে বিষয়গুলো উনি এটা উল্লেখ দেখেছেন, একদম গ্রাফিক্যালি ছবি এঁকে দেখালেন যে এই মাঝখানে এতটুকু ফাঁকা রাখবেন, তাহলে কিন্তু আপনার দায়ী হবে। এবং নতুন বলছেন আপনার রাস্তা চান কিন্তু জায়গা ছাড়তে চান না, তা তো হবে না। মানে উনি, আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা মানুষ কতটা সেন্সিবল হতে পারে, মানে উভয়ের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি, সবার প্রতি, এটা হাসনাত আবদুল্লাহ দেখিয়েছেন। এবং এটা হলো গিয়ে আমাদের দেশের মানুষ যখন এমপি পায়, মন্ত্রী পায়, তারা যে তাদের প্রতি মানুষের যেটা মানে আপনার সম্পর্ক থাকে, সেই সম্পর্কের চেহারাটাই যেন হাসনাত আবদুল্লাহ পাল্টে দিতে যাচ্ছেন। আমি খুবই হ্যাপি। এবং উনি বলেছেন যে কিভাবে সরকারের কাছ থেকে কী পায়, পৌরসভায় তার এলাকায় আপনার দেবিদ্বারের পৌরসভায় যে কতগুলি ভিজিএফ কার্ড আসবে, সেই ভিজিএফ কার্ডে হলো 3081টা ভিজিএফ কার্ড পায় ওনারা এখানে এসেছে। এবং প্রত্যেকে 10 কেজি করে চাল পাবেন। এবং পুরো উপজেলায় যেরকম 20,635টা ভিজিএফ কার্ড আসবে, তারাও সবাই 10 কেজি করে চাল পাবে। এই চালগুলো কারা পাবেন, কোন দরিদ্র লোকেরা পাবেন, ওইগুলোও কিন্তু উনি বলে দিচ্ছেন। এবং এই বলে দেওয়ার মাধ্যমে কী হবে, ওই লোকগুলো যারা নাকি এই ভিজিএফ কার্ড পাওয়ার উপযুক্ত, তারা কিন্তু বুঝতে পারবে যে আমার নামে কার্ড এসেছে। এবং এটাও বলে দিয়েছেন যে কোন ইউনিয়নে কার কাছে আপনি যাবেন কার্ড পাওয়ার জন্য। এখন তারা যাবে সেখানে, যদি কার্ড না পায় নিশ্চয়ই অভিযোগগুলো তারা হাসনাত আবদুল্লাহর কাছে করবে। তখন হাসনাত আবদুল্লাহ জবাব দিয়ে যাওয়ার মধ্যে তাদের কাছে জবাব দিয়ে এটা চাইতে পারবেন। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সেটা বলে আমি শেষ করি আলোচনাটা। উনি বলেছেন যে উনি এই রমজান উপলক্ষে 39 বাক্স খেজুর পেয়েছেন। প্রতিটা বাক্সে 8 কেজি করে খেজুর ছিল। এবং এই 8 কেজি খেজুর মিলে সব মিলে হচ্ছে 312 কেজি খেজুর। এই খেজুরগুলো সরকার দিয়েছে, উনি কিনেন নাই। উনি বলেছেন যে এই খেজুরগুলো সরকার দেয় এবং এইগুলো বিভিন্ন জায়গা থেকে সরকার পায়। এবং এই খেজুরগুলো উনি 15টা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসাগুলোতে ভাগ করে দিচ্ছেন। এতে হয়তো সবগুলো মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা তো 3 কেজি করে খেজুর পেতে পারে। এই জন্য একটা ব্যাখ্যা দিলেন। এই খেজুরটা কিন্তু এই বছরই প্রথম পায় নাই, এর আগেও প্রত্যেকটা মানে সংসদীয় এলাকাতে কিন্তু এরকম খেজুর, দুম্বার মাংস, উটের মাংস এগুলো কিন্তু আসে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এগুলো আসে। কখনো পেয়েছেন? আপনি পাশের বাড়ি গরিব পেয়ে জিজ্ঞাসা করেন তো, কয়জন লোক খেজুর পেয়েছে, কয়জন লোক দুম্বার মাংস পেয়েছে, কয়জন লোক উটের মাংস পেয়েছে। হয়তো হাসনাত আবদুল্লাহ এমপি না হলে আপনি জানতেই পারতেন না যে সরকার এগুলি দেয়। আমি মনে করি হাসনাত আবদুল্লাহ আসলে বাংলাদেশের তাবৎ এমপিদের আগামী 5 বছরের জীবনযাত্রাকে কঠিন করে দিয়েছেন। আমি আশা করব প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা জনপ্রতিনিধি, গেলে এমপি না জনপ্রতিনিধি, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান যারা হবেন অথবা ইউপি চেয়ারম্যান যারা হবেন, তারা সবাই সরকারের কাছ থেকে কী পাচ্ছেন এবং জনগণকে কী দিচ্ছেন সেই ব্যাপারে ট্রান্সপারেন্সি মেনটেন করবেন। কীভাবে করবেন আপনাদের ব্যাপার, কিন্তু করবেন। এবং আজকাল তো আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা ফেসবুকে একটা পেজ খুলেন, একটা পেজ খুলে আপনার সঙ্গে দেখিয়ে দেন আপনি কী কাজ করছেন, কী কাজ কীভাবে করছেন না করে দেখিয়ে দেন। এবং আমি এর সঙ্গে এটাও আশা করি, আমি দেখলাম 2 দিন আগে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও একটা বক্তব্য দিয়েছেন ডিপ্লোমেটদের একটা অনুষ্ঠানে, যে দুর্নীতির বিরুদ্ধে উনি কঠিন পদক্ষেপ নেবেন এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে উনি দলীয় পরিচয় দেখবেন না। আমি কিন্তু ওনার কথায় আশাবাদী হচ্ছি। আমি ওনাকে বলবো আপনি উচিত হবে আপনার যে আপনার দলের নয়, কিন্তু তারপরে হাসনাত আবদুল্লাহর এই যে পদক্ষেপটা আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আপনি হাসনাত আবদুল্লাহর নাম ধরে তাকে ডেকে নিয়ে তার কাছ থেকে অনুরোধ করবেন যে তুমি একটা মডেল করে দেবো, এই মডেলটা আমি সমস্ত এমপিকে দেবো এবং প্রত্যেকটা এমপিকে অনুসরণ করতে হবে। এবং আমি প্রধানমন্ত্রীকে এটাও বলবো এই জবাব দিতে আমি হাসনাত আবদুল্লাহ যেটা করেছে, একটা পেজ করেছে, আপনিও একটা পেজ করুন। সেই পেজ হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ। আপনি একটা পেজ করেন, দেখবেন কত লোক আপনার কাছে অভিযোগ জানায়, সেটাকে নিয়ে আপনি সঠিকভাবে বিচার করেন এবং সবচেয়ে কঠোর বিচারটা করবেন তাদের
যাদের উপর নাকি এই দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হবে। ধরেন একজন সাধারণ মানুষ চুরি করলো, তার যে শাস্তি হবে, যদি পুলিশ চুরি করে তার শাস্তি তার ডাবল হবে, যদি দুদক চুরি করে তার চাকরি চলে যাবে, কোনো আলোচনা নাই। যদি এভাবে করতে পারেন তাহলে কেবল দুর্নীতিটা মুক্ত হতে পারবে দেশ। তাহলে আপনি যা চান যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, দুর্নীতিমুক্ত দেশ, সেটাই করতে পারবেন। আমাদের এখানে কিন্তু এটাই হয় যে ঘুণ পোকার মতো দুর্নীতি কিন্তু আমাদের প্রত্যেকটা ভেতর থেকে খেয়ে দিচ্ছে। এই ঘুণ পোকা বন্ধ না করতে পারলে, দুর্নীতি নামের এই ঘুণ পোকাকে যদি আপনি বন্ধ করতে না পারেন, দেশের উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এবং সেক্ষেত্রে আমি হাসনাত আবদুল্লাহকে স্যালুট করছি। প্রথম অধিবেশনের প্রথম দিনে যে বক্তব্য দিতে যাচ্ছেন, তিনি আওয়ামী লীগ কর্তৃক মনোনীত হলেও সেই আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলবেন, জুলাই গণহত্যা নিয়ে কথা বলবেন, ফ্যাসিবাদ শব্দগুলো নিশ্চয়ই তার বক্তব্যে থাকবে। এদিক থেকে এই অধিবেশন বেশ উপভোগ্য হয়ে উঠবে। এবং একই সঙ্গে ডেপুটি স্পিকার নিয়ে এখনো পর্যন্ত জটিলতা, একই সাথে এই প্রথমবারের মতন কোনো সংসদের প্রথম অধিবেশন সভাপতির আসন ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। তাহলে কি হবে? সভাপতিত্ব ছাড়া একটা অধিবেশন কিভাবে চলতে পারে? যেহেতু 2024-এ যে সংসদ, সেটি 5 আগস্টের অভ্যুত্থানের পরপরই স্পিকার এখনো পর্যন্ত নিখোঁজ, সাধারণ মানুষের কাছে তিনি নিখোঁজ অবস্থাতেই আছেন। আর ডেপুটি স্পিকার শামসুল ইসলাম টুকু, তিনি তো কারাগারে আছেন। অতএব বিগত সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারদের সভাপতিত্ব করার এই মুহূর্তে কোনো সুযোগ নেই। তাহলে কে সভাপতিত্ব করবেন? এই সংসদের নেতা নিঃসন্দেহে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদ নেতা হিসেবে তার বক্তব্য শুরু করবেন এবং সংসদ সদস্যদের মধ্য থেকে তিনি একজনকে আহ্বান জানাবেন সভাপতিত্ব করার জন্য। তিনি সভাপতিত্ব করবেন এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত হবেন। এখন স্পিকার, ডেপুটি স্পিকার দুজনই বাংলাদেশের যে সংসদীয় প্রথা সে অনুযায়ী সরকারি দল থেকেই মনোনীত হয়ে থাকেন, নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু এবার আমরা স্পিকারের নামটি এর মধ্যে জেনেছি, ঘোষণা করা হয়েছে নাম নুরুল ইসলাম মনি, বিএনপি ভাইস চেয়ারম্যান, তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হবেন। কিন্তু গলতটা বেঁধেছে ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে। ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন? তবে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ডেপুটি স্পিকারের পদটি জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছে তাদের সংসদ সদস্যদের মধ্য থেকে মনোনীত করার জন্য। কিন্তু জামাত এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য প্রদান করেনি। আকারে ইঙ্গিতে বা ভাবে তারা জানিয়েছে যে তারা এই পদ দিতে ইচ্ছুক নয়। তাহলে কি হবে? ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন? জামাত বলছে যে আগে বিএনপিকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যেহেতু আমরা জানি যে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। কিন্তু জামাত এবং এনসিপির প্রতিনিধিরা দুটি বিষয়ে শপথ নিয়েছেন। সেই জায়গা থেকে জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, তারা জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। কিন্তু বিএনপি ডেপুটি স্পিকারের পদ শুরুতেই জামাতকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে প্রমাণ করতে চাইছে জাতীয় জুলাই সনদের যেখানে যেখানে তাদের আপত্তি ছিল এগুলো বাদে আর সব তারা মেনে নিতে প্রস্তুত রয়েছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এখন কথা হচ্ছে জামাত কি করবে? জামাত কি তাহলে নিচ্ছে না চূড়ান্তভাবে? আমার যতদূর ধারণা জামাত হয়তো শেষমেশ ডেপুটি স্পিকারের পদটি নিতে পারে। এবং এর মধ্যে আমরা জানি জামাতকে প্রস্তাব দেওয়া হলেও জামাতের শরিক হিসেবে এনসিপির পক্ষ থেকে এই পদের জন্য দাবি জানানো হয়েছে চিঠি দিয়ে। তারা চায় এনসিপির সদস্য সচিব আক্তার হুসাইনকে ডেপুটি স্পিকার করতে। জামাত এ বিষয়ে কোনো কথা বলেনি। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার যিনি বলছেন যে আমরা
মোটামুটি নাকচ করেছে এই প্রস্তাব বলতে হবে, বিএনপির যে প্রস্তাব। এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি, এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। আবার জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন, সংবিধানের আলোকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পেলে ডেপুটি স্পিকার পদ নিয়ে ভেবে দেখবে জামাত। তারা বলছেন লিখিত প্রস্তাব দেওয়া হোক, তবে সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে সরকারকে। উদ্যোগ একটু সফট করে বলেছেন আবদুল্লাহ তাহের সাহেব। এবং যেটি বলছিলাম যে সেখান থেকে মনে হচ্ছে জামাত শেষমেশ এই পদটি নিয়ে নিবে। তার কারণ এর আগে যেদিন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিলেন, সেদিন তো জামাতের পক্ষ থেকে সকাল 9টায় বলা হলো গণমাধ্যমের সামনে যে বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে তার মানে তাদের প্রতিনিধিরা এমপি হিসেবেই শপথ দিবেন না। কিন্তু আমরা দেখলাম যে 2 ঘন্টার মধ্যে তারা ইউটার্ন নিয়ে নিল এবং একই সঙ্গে 2টি বিষয়ের শপথ নিলেন তারা, এবং এটির মধ্য দিয়ে নিঃসন্দেহে অনেকটা জটিলতারই সৃষ্টি করলেন। অতএব যদিও এখনো পর্যন্ত খানিকটা অনিশ্চিত যে কি হতে যাচ্ছে ডেপুটি স্পিকারের পদ নিয়ে, যদি না নিতে চায় নিবে না, তাতে কি খুব বেশি ক্ষতি হবে? বিএনপির মোটামুটি এই বিষয়ে প্রস্তুতি রয়েছে। যদি জামাতের পক্ষ থেকে কোনো নাম না দেওয়া হয় এই পদের বিপরীতে, তাহলে তাদের মধ্য থেকেই আলোচিত যে কজন রয়েছেন তাদের মধ্য থেকেই ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হবে। কিন্তু অনেকে বলছেন যে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনকে ঘিরে যে ঐকমত্যের বার্তা সরকার দিতে চেয়েছিল, বিএনপি দিতে চেয়েছিল, তা এখন শর্ত সাপেক্ষ রাজনৈতিক সমীকরণে আটকে যাচ্ছে। আমার মনে হয় না এটি কোনোভাবে আটকে যাওয়ার মতো কোনো বিষয়। কিছুই হবে না, না নিলে কি হবে, এমন কোনো মহাভারত